সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে চলতরিতের খুব ইম্পর্টেন্ট দুইটা জিনিস, চলতরিতের খুব ইম্পর্টেন্ট দুইটা বর্তনী, এবং তার সাথে আজকের আলোচ্য বিষয়ের মধ্যে থাকবে স্টুডেন্টদের কর্তৃক আস্ক করা কিছু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে যেগুলো আমার চোখে পড়েছে সে ধরনের কিছু প্রশ্নের সমাধান। এখন তোমাদের সাথে আজকের ক্লাসটা শুরুতেই বলে নিতে চাই, আমি অনেক ক্ষেত্রে দেখি যে অনেকে আমাকে বলে, স্যার যে আপনার এই যে ক্লাসগুলো, যে আমি ক্লাসের নিচে যে আমি কমেন্ট করছি প্রশ্নগুলো উত্তর পাচ্ছি না। তো এরকম যদি কোনো ধরনের কোনো কমেন্ট থাকে তাহলে স্যার আগে থেকে জিনিসটা জেনে নিও যে হয়তো আমার চোখে পড়ে নাই কমেন্টটা, সেটার জন্য আমার হয়তো এটার কোনো রিপ্লাই দেওয়া হয় নাই। তো সুতরাং তোমাদের এই ধরনের কোনো অজানা যদি থাকে যে প্রশ্ন করেছো কিন্তু সেটার উত্তর পাওনি বা এটার সলভ কী হবে সে বিষয়ে জানো না, তাহলে অবশ্যই আমাকে, এবং আমি যদি 2-1 দিনের মধ্যে সেটা রিপ্লাই না করি তাহলে প্লিজ আমাকে একটু আরেকবার কমেন্টটা করবে, তাহলে হয়তো এটা আমার চোখে পড়বে। ওইটা একটা জিনিস। আর তাও আমি চেষ্টা করি সবসময় আমার কমেন্ট সেকশনগুলোতে ঘুরে ঘুরে দেখার জন্য, কারো যদি কোনো প্রশ্ন আনঅ্যাটেন্ডেন্ট থেকে যায়, ঠিক আছে, সেই ব্যাপারে আমি সবসময় সতর্ক থাকার চেষ্টা করি। তাও অনেক সময় আসলে এত কমেন্ট হয়, সেখান থেকে আসলে খুঁজে বের করা একটু কষ্টকর হয়ে যায়। তাহলে আজকের যে আমাদের আলোচ্য বিষয়, এই আলোচ্য বিষয়গুলো কিন্তু কমেন্ট সেকশনের খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে সাজানো আজকের, এবং এটা থেকে আমাদের সবারই খুব উপকার হবে, কারণ এই প্রশ্নগুলো আসলে খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তা আমরা দেখি তাহলে কী কী আছে। প্রথমে এই বর্তনীটার ক্ষেত্রে বলা হয়েছে ই ও সি বিন্দুর জন্য বিভব পার্থক্য নির্ণয় করতে হবে। ই ও সি বিন্দুর জন্য বিভব পার্থক্য বা বিভবটা নির্ণয় করতে হবে, ই আর সি বিন্দুর বিভব। তাহলে আমরা প্রথমেই একটা জিনিস দেখি, এই বিভব নির্ণয় করার জন্য আমার তড়িৎ প্রবাহটা জানাটা খুব জরুরি। তড়িৎ প্রবাহটা কত? তো তড়িৎ প্রবাহ জানার জন্য আমার এই বর্তনীর তুল্য রোধ লাগবে। তো তুল্য রোধ নির্ণয় করি। তো তুল্য রোধ নির্ণয় করার সময় একটু খেয়াল করি স্যার, এখানে ধরো মোট তুল্য রোধ যখন বের করছি 2 ওহম, 4 ওহম, 6 ওহম, এই রোধটা 20 ওহম রোধটার কথা ভুলে যাই। কেন ভুলে যাব? কারণ হচ্ছে এইখানে যে তড়িৎ প্রবাহটা আসছে, এখানে দেখো স্যার এই বর্তনীটা হচ্ছে, এখানে আর কারোর সাথে কোনো কানেকশন নেই, অর্থাৎ এই জায়গাটায় খোলা খোলা প্রান্তের রোধ হয়ে থাকে অসীম। যেহেতু তার রোধ অসীম, তাহলে এদিকে কোনো তড়িৎ প্রবাহ যাবে না। সেজন্যই বর্তনীতে রোধ আছে 1টি, 2টি আর 3টি, এবং যারা দেখতেই পাচ্ছ সিরিজ সমবায় আছে। তাহলে সিরিজ সমবায়ের জন্য সূত্র কি? R1 প্লাস R2 প্লাস R3। তো সেখানে 2 প্লাস 4 প্লাস 6 আমি ডিরেক্ট লিখেছি। তো উত্তরটা আসে 12 ওহম, এবং এর তুল্য রোধ থেকে তড়িৎ প্রবাহটা আসে I is equal to E divided by R। ই এর মান হচ্ছে 12 ভোল্ট, 12 ভোল্টকে 12 ওহম দিয়ে আমরা ভাগ করি, তাহলে আনসার আসছে 1 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এটা আমাদের একটু মনে রাখতে হবে। এখন আমার প্রশ্ন হলো, এই সূত্রটা কোত্থেকে আসলো? অ্যাকচুয়ালি কিন্তু সূত্রটা হওয়ার কথা ছিল I is equal to E divided by R plus R। তো এখান থেকে একটা কথা আমি বলি, স্যার এই সূত্রটা কেন আমি ইউজ করি না? কারণ এখানে আমার কোনো অভ্যন্তরীণ রোধ দেওয়া নেই। অভ্যন্তরীণ রোধ দেওয়া নেই মানে অভ্যন্তরীণ রোধের মান 0। তো এই ব্যাপারটা কোত্থেকে আসছে? ই কী জিনিস? ই হচ্ছে তড়িৎ চালক শক্তি। বর্তনীর কোনো একটি বিন্দু থেকে আমি 1 কুলম্ব ধনাত্মক আধানকে সমগ্র বর্তনী ঘুরিয়ে আবার যদি ঠিক ওই বিন্দুতেই নিয়ে আসি, তাহলে আমার যে শক্তির খরচ হয় বা যে শক্তিটা আমার প্রয়োজন হয়, সেটাই হচ্ছে তড়িৎ চালক শক্তি। তো তড়িৎ চালক শক্তি বিজ্ঞানীরা হিসাব করতে গিয়ে দেখেছিলেন যে বিজ্ঞানের ই ইজ ইকুয়াল টু, ঠিক আছে, ই যদি ই আর ভি, প্রাথমিকভাবে বিজ্ঞানীরা মনে করতেন ই আর ভি নিশ্চয়ই পরস্পর সমান। কারণ ভোল্টেজ হচ্ছে কি, বিভব কি? বিভব হচ্ছে বর্তনীর এক বিন্দু থেকে অন্য বিন্দুতে 1 কুলম আধান নিয়ে যেতে যে পরিমাণ কাজ করতে হয়। অর্থাৎ আমি এ থেকে বিতে দুইটা বিন্দুতে যদি 1 কুলম আধান নিয়ে যাই, তাহলে ভি যা হওয়ার কথা, বিজ্ঞানীরা মনে করতেন এ থেকে সমগ্র বর্তনী ঘুরিয়ে আবার এ বিন্দুতে আনতেও সে একই পরিমাণ তড়িৎচালক শক্তি হওয়ার কথা। কিন্তু দেখা গেছে না, সেই দুইটা জিনিস সমান কখনোই হয় না। কেন? বর্তনীতে শুধুমাত্র ধরে নিলাম এই দুইটা রোধ নেই, শুধুমাত্র একটা রোধই আছে 2 ওহম। বর্তনী যে এখানে এই বর্তনীতে শুধু যে একটা 2 ওহম রোধ আছে তা না, এখানে আরও একটা রোধ আছে যেটা হিডেন অবস্থায় থাকে। সেটা হচ্ছে এই যে উৎস, তড়িৎ উৎস, তার একটা রোধ থাকে। সে তার এই রোধের জন্যই ই আর ভি কখনোই সমান হয় না। এখানের মধ্যে ভি এর সাথে ভি প্রাইম বলে একটা ছোট্ট মানের একটা ভ্যালু যোগ করতে হয়। এই ভি প্রাইমটাকে বলা হয় অভ্যন্তরীণ বিভব পতন।
বিভব পতন অথবা নষ্ট ভোল্ট অথবা হারানো ভোল্ট, এরকম বিভিন্ন নামে এই ভি প্রাইমকে পরিচয় করে দেওয়া হয়। ঠিক আছে, তো এখন আরেকটা জিনিস একটু খেয়াল করতে হবে, এই ভি ইজ ইকুয়াল টু হচ্ছে আইআর, আমাদের সবার জানা আছে বিভব পার্থক্য ভি ইজ ইকুয়াল টু হচ্ছে আইআর, আর এই ভি প্রাইম হচ্ছে আই ইন্টু স্মল আর। আই ইন্টু স্মল আর, স্মল আর কি, স্মল আর হচ্ছে এই ছোট্ট যে তড়িৎচালক উৎস তার রোধ। তো এখান থেকে আইটা কমন নেওয়ার পরে ওই উপরের সূত্রটা অ্যাকচুয়ালি আসে, এই সূত্রটা আসে পরের লাইন থেকে আর গুণন করে দেওয়ার পরে এই সূত্রটা আমরা পাই। কিন্তু আমাদের এই সূত্রে আর এর মান শূন্য হওয়ার কারণে আমরা যখন এখানে আর এর মান শূন্য বসিয়েছি তখন পেয়েছি আলটিমেটলি এই সূত্রটা। তাহলে এখান থেকে আসলে তড়িৎচালক শক্তি ব্যাপারটা আমাদের ডিসকাশনের মধ্যে আসে। তো অনেকে প্রশ্ন করে স্যার বিভব পতন কাকে বলে? বিভব পতন মানে হচ্ছে ওই দুই বিন্দুর কথা হচ্ছে, ধরো এ আর বি বিন্দুর কথাই যদি হয় তাহলে এর বিভব পতন হবে এ আর বি বিন্দুর মধ্যে কয়টা রোধ আছে, একটা রোধ, এই রোধকে তুমি তড়িৎ প্রবাহ দিয়ে গুণ দাও তাহলে যেটা বের হবে সেটাই বিভব পতন। ঠিক আছে, এই জিনিসটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। তাহলে এটা আমরা একটু মনে রাখতে পারবো আশা করি। ঠিক আছে, অভ্যন্তরীণ রোধ ছাড়া এখানে তড়িৎ প্রবাহ এসছে 1 অ্যাম্পিয়ার। এবার আমাকে বলা হয়েছে ই আর সি বিন্দুর বিভব নির্ণয় করো। এখন স্যার বিভব কাকে বলে? বিভব হচ্ছে, ধরো এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, এ বস্তুটার নাম এ বস্তুটার নাম বি। এ বস্তুর নিকট 1 কুলম আধান আনতে তোমার কি পরিমাণ কাজ করতে হবে সেটাকে বলা হয় এই বস্তুর বিভব। 1 কুলম আধান বা একক ধনাত্মক আধান নিয়ে আসছে যে পরিমাণ কাজ করতে হয়। তো খুব সহজ ভাষায় যদি বলি, 1 কুলম আধান এ বিন্দুতে নিয়ে আসছে, ধরো কৃত কাজ হচ্ছে 5 জুল, আর 1 কুলম আধান বি বিন্দুতে নিয়ে আসছে, কৃত কাজ হচ্ছে ধরো 2 জুল। তাহলে এ বিন্দুর বিভব দাঁড়াবে ভি অফ এ দাঁড়াবে 5 জুল পার কুলম। কেন, এটা কোত্থেকে আসলো? কারণ সূত্র আছে ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ, একক ধনাত্মক আধানের জন্য কৃত কাজ। ঠিক আছে, তাহলে কিউ পরিমাণ আধানের জন্য কৃত কাজ যদি ডাব্লিউ হয় তাহলে একক ধনাত্মক আধানের জন্য কৃত কাজ ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। আর ভিবি তাহলে কি দাঁড়াবে? ভিবি দাঁড়াবে 2 জুল বাই 1 কুলম। তার মানে আলটিমেটলি এটা দাঁড়ায় 2 ভোল্ট, এটা আলটিমেটলি দাঁড়ায় 5 ভোল্ট। এবং এই দুইটা বিন্দুর বিভব পার্থক্য তখন খুব ইজি হয়ে যায়, ভিএ মাইনাস ভিবি। এটাই হচ্ছে এই দুই বিন্দুর বিভব পতন। বিয়োগ করে দেখো আনসার আসবে 3 ভোল্ট। এটা এটা এতক্ষণ তোমাদেরকে যা বুঝলাম সেটা হচ্ছে বস্তুর বিভব। এখন পরিবাহীর বিভব কি, ধরো এটা একটা পরিবাহী, তার দুইটা বিন্দু হচ্ছে একটা এ একটা বি, তাহলে পরিবাহীর এই দুই বিন্দুর বিভবের পার্থক্য হবে কত? 3 ভোল্ট। একইভাবে পরিবাহীর এই দুই বিন্দুর বিভব পার্থক্য যদি এটা পরিবাহীও হয় তাহলেও পরিবাহী দুই বিন্দুর বিভব পার্থক্য কিন্তু 3 ভোল্টই হবে। কেন? কারণ এ বিন্দুতে 1 কুলম আধান আনতে 5 জুল কাজ করতে হচ্ছে, বি বিন্দুতে 2 জুল আধান আনতে 1 কুলম আধান, এখানে 1 কুলম আধান আনতে 5 জুল কাজ করতে হচ্ছে, এখানে 1 কুলম আধান আনতে 2 জুল কাজ করতে হচ্ছে। তো এই দুইটা বিন্দুর বিভবের পার্থক্যটাই হচ্ছে এই দুই বিন্দুর বিভব পতন। তাহলে বিভব এটাকে বলে। আচ্ছা, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব যে এখানে ধরে নিলাম আমি একটা কাল্পনিক বিন্দু ধরলাম, এই প্রশ্নে এটা ছিল না, এখানে কাল্পনিক বিন্দু ধরলাম, কাল্পনিক বিন্দুর নাম ধরলাম আমি এক্স। এখন আমাকে কমেন্ট সেকশনে বলতে হবে এক্স এর বিভব কত, এক্স এর বিভব কত। ক্লাসের শেষের দিকে আমি প্রশ্নটার উত্তর দিব, কিন্তু তার মধ্যে দেখি আমি কমেন্টটা চলে আসে কিনা। এক্স এর বিভব কত আমাকে জানাতে হবে, তার মধ্যে আমি ম্যাথমেটিক্যাল প্রবলেমটা সলভ করে ফেলি। তাহলে এখন আমার বের করতে বলেছে ই বিন্দুর বিভব কত আর সি বিন্দুর বিভব কত। আসলে একটা একটা করে দেখি। স্যার প্রথমে আমরা এ বিন্দুর বিভবটা নির্ণয় করি, ভি এ। এখন একটা জিনিস খেয়াল করবে স্যার, এ থেকে ডি বিন্দু পর্যন্ত এখানে তড়িৎচালক শক্তির উৎস যেটা লাগানো আছে, এ বিন্দুর বিভব কিন্তু সেই 12 ভোল্টই হবে, কারণ এটা সরাসরি আমার কানেকশানের সাথে জড়িত। এখন আমি যদি তাহলে এ আর বি বিন্দুর বিভব পার্থক্য দেখি, ভি এ মাইনাস ভিবি, মানে এ ও বি বিন্দুর বিভব পতন, এভাবে লিখতে পারি। এটা কি, এ ও বি বিন্দুর বিভব পতন। এখন আমি বিভব পতন সম্পর্কে কি বলেছিলাম? বিভব পতন সম্পর্কে বলেছিলাম যে ওই তারের মধ্যে কি কি রোধ আছে তার সাথে তড়িৎ প্রবাহের গুণফল। এখন তড়িৎ প্রবাহের মান হচ্ছে 1 অ্যাম্পিয়ার, আমরা আয়ের মান 1 অ্যাম্পিয়ার, এটা আমরা দেখেছিলাম। তাহলে এখানে হবে আই ইন্টু 2 ওহম, তার মানে আয়ের মান হচ্ছে 1 ইন্টু 2, তার মানে আসছে আলটিমেটলি দাঁড়াচ্ছে 2 ভোল্ট।
তাহলে VA মাইনাস VB দাঁড়াচ্ছে 2 ভোল্ট। তাহলে আমরা এখন ভি এর মান যদি 12 ভোল্ট হয়ে থাকে, আমরা আগেই দেখেছি 12 ভোল্ট, সেটা 12 ভোল্ট, আর এটার মান দাঁড়াচ্ছে ভিবি, তাহলে কত দাঁড়ায়? ভিবি সমান দাঁড়ায়, আমি যেটা দেখতে পাচ্ছি, ভিবির মান দাঁড়াচ্ছে 10 ভোল্ট। ভিবি এর মান দাঁড়াচ্ছে কত? 10 ভোল্ট। তাহলে এটা যদি 10 ভোল্ট হয়ে থাকে, বি বিন্দুর বিভব পেয়ে গেছি আমরা। এখন দেখো স্যার, তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, এখানে এসে কোনো তড়িৎ প্রবাহ এদিকে গেল না কেন? আমি আগেই বলেছি এটা অসীম মানের রোধ, সেটার জন্য যায়নি, একটা ফ্যাক্ট আছে। কিন্তু আরও একটা ব্যাপার আছে, কোনো তারে যখন অসীম মানের রোধ চলে আসে, তখন এই বি বিন্দু আর এই বিন্দুর মধ্যে কোনো বিভবের পার্থক্য নেই। বিভবের পার্থক্য নেই বলে আসলে এখানে কোনো তড়িৎ প্রবাহ হচ্ছে না। অর্থাৎ এই দুইটার মধ্যে যে তড়িৎ বিভবের পার্থক্য, সেটা হচ্ছে জিরো। বিভবের কোনো পার্থক্য নেই, সেজন্য এখানে কোনো তড়িৎ প্রবাহ হচ্ছে না। সবসময় মনে রাখতে হবে, বিভবের যদি কোনো পার্থক্য না থাকে তাহলে কোনো তড়িৎ প্রবাহ হবে না বা আধানের প্রবাহ হবে না। তার মানে ভিবি আর ভি এক জিনিস, তার মানে এটাই হচ্ছে 10 ভোল্ট। তাহলে ই বিন্দুর বিভব আমরা পেয়ে গেলাম, ই বিন্দুর বিভব হচ্ছে 10 ভোল্ট। এখন আমাদের পরবর্তীতে আমরা দেখব সি বিন্দুর আমাদের বিভবটা নির্ণয় করতে হবে। সি বিন্দুর বিভব নির্ণয় করার জন্য আমরা একই প্রসিডিউর ফলো করব। ভিবি মাইনাস ভিসি ইজ ইকুয়াল টু বিভব পতন। এখানে বিভব পতন কত? বি ও সি বিন্দুর বিভব পতন, বি ও সি বিন্দুর বিভব পতন। তো বি ও সি বিন্দুর বিভব পতনটা আমরা একটু দেখি। বি ও সি বিন্দুর বিভব হচ্ছে তড়িৎ প্রবাহ যেটা এদিক দিয়ে আসছে সেটা গুণ 4, I ইন্টু 4। তাহলে ভিবি কত? ভিবি এর মান হচ্ছে, আমরা আগে দেখেছি 10 ভোল্ট। ভিসি এর মানটা এখন আমরা বের করব। তাহলে দাঁড়াচ্ছে ভিসি এর মান দাঁড়াচ্ছে 10 মাইনাস 4 অর্থাৎ 6 ভোল্ট। 10 মাইনাস 4 আলটিমেটলি দাঁড়াচ্ছে আনসার 6 ভোল্ট। তার মানে আমরা ই বিন্দু আর সি বিন্দু দুটোটার বিভব আমরা বের করতে পারলাম আলটিমেটলি। ঠিক আছে, আশা করি ম্যাথমেটিক্যাল প্রবলেমটা বুঝতে পেরেছো। এখন আমরা দেখব এক্স এর বিভব কত। এক্স বিন্দুর বিভব হচ্ছে স্যার 0, ভি অফ এক্স ইজ ইকুয়াল টু 0। কেন? কারণ ভূমির বিভব হচ্ছে 0 এবং ভূমির সাথে যে তারটা যে বিন্দুতে, ভূমির সাথে যেতে এই বিন্দুটা ভূমির উপরে, তাহলে এই বিন্দুর বিভব হবে 0। এখন প্রশ্ন হচ্ছে ভূমির বিভব বা পৃথিবীর বিভব 0 ধরা হয় কেন? আশা করি এটা তোমরা তুলে নিয়েছো। আমরা জানি বিভব হচ্ছে কৃত কাজ ভাগ আধান। আবার কৃত কাজ সমান কি? বল গুণ সরণ, এফ এক্স। এখন একটি ধনাত্মক আধানকে তুমি যে কোনো বিন্দু থেকে পৃথিবীর কাছে যদি নিয়ে যেতে চাও, তোমার কিন্তু প্রযুক্ত বল হবে 0, তোমার কোনো আলাদা প্রযুক্ত বল থাকবে না, প্রযুক্ত বল হবে 0, আধানটা এমনিই যাবে। তাহলে প্রযুক্ত বল যেহেতু 0, কারণ একক ধনাত্মক আধানকে ভূমির নিকট নিতে তোমার কোনো কাজ করতে হয় না, কোনো বল প্রয়োগ করতে হয় না বলে কোনো কাজ করতে হয় না। তাহলে কৃতকাজ যদি 0 হয়, তাহলে 0/q সমান 0 হবে। তাই বলা হয় ভূমির বিভব 0, পৃথিবীর বিভব কোনো বিভব থাকে না। ভূমির থেকে খুব ইজিলি তোমরা নিশ্চয়ই আর্থিংয়ের কথা শুনে থাকবে। ধরো তোমাদের ঘরে কোনো বৈদ্যুতিক যন্ত্রপাতি আছে যেটা বৈদ্যুতিক বিদ্যুৎ প্রবাহের জন্য ক্ষতিগ্রস্ত হতে পারে, ওই ধরনের বর্তনী, ওই ধরনের বস্তু থেকে সাধারণত একটা এক্সট্রা তার নিয়ে ভূমির সাথে যদি কানেক্টেড করে দেওয়া হয়, এটা কম্পিউটার, ফ্রিজ এসবের ক্ষেত্রে হয়ে থাকে, তো তখন দেখা যায় অতিরিক্ত তড়িৎ প্রবাহটা ভূমিতে চলে যায় এবং ভূমিতে চলে গেলে আমাদের ওই যন্ত্রটা অতিরিক্ত তড়িৎ প্রবাহের হাত থেকে রক্ষা পায়। তো ভূমিতে এত সহজে তড়িৎ প্রবাহটা চলে যাচ্ছে কেন? কারণ ভূমির বিভব 0। তো যে কোনো বস্তু থেকে ভূমিতে তড়িৎ প্রবাহ যাওয়াটা খুব ইজি হয়ে যায়। সেজন্য ভূমি বা ভূমি সংলগ্ন কোনো বস্তুর বিভব 0 হয়ে থাকে। তাহলে এটা গেল আমাদের আজকের প্রথম ম্যাথমেটিক্যাল প্রবলেমের সমাধান। এরপর আমরা যাব এখানের মধ্যে আমাদেরকে বলা হয়েছে যে, প্রশ্নটা আমার কাছে আছে, আমি একটু প্রশ্নটা দেখে বলি। প্রশ্নটা হচ্ছে প্রশ্নটা হচ্ছে 50 এবং 300 ওহম রোধের মধ্যে বিভব পতন বের করতে বলেছে। টার্গেটটা করে রাখি, 50 এবং 300 ওহমের মধ্যে বিভব পতন বের করতে বলেছে। তার মানে আমার আগে তুল্য রোধ লাগবে এবং এই স্পেসিফিক তো আধানগুলো, মানে এই স্পেসিফিক লাইনগুলোর মধ্যে কি পরিমাণ তড়িৎ প্রবাহ গেছে সেটা আমার জানা লাগবে। তাহলে আমি একটু খেয়াল করি জিনিসটা। ফার্স্টে তুল্য রোধ বের করার সময় দেখো খুব ইজি, এখানে 100 ওহম রোধ আছে একটা, তারপর
এখানে গিয়ে এখানে এভাবে যাওয়ার পরে তড়িৎ প্রবাহটা এখানে 300 ওহম রোধ আছে একটা, হ্যাঁ, তারপর এখানে যাওয়ার পরে এটা 50 ওহম রোধ আছে একটা, তারপর সেখান থেকে এখানে গেলে একটা 250 ওহম রোধ আছে, এখানে মাঝখান দিয়ে আবার একটা গেছে 250 ওহম, সরি এটাও 200 ওহম রোধ, এইভাবে গেল, এখানে একটা আবার 150 ওহম রোধ আছে। এখন আমরা একটা একটা দেখি, ঠিক আছে। এই 50 এবং 250 এই দুটি রোধ মিলে আমার হয়ে যাচ্ছে 300 ওহম রোধ, কারণ তারা শ্রেণী সমবায়ে আছে। তাহলে আমরা যদি দেখি এই দুইটা রোধ মিলে যদি একটা রোধ হয় সেটা হবে কত, 300 ওহম। 50 আর 250 মিলে 300 ওহম। আশা করি আমরা জিনিসটা পারবো। 300, 200, 300 তিনটি তার পরস্পর সমান্তরাল সংযোগে আছে, তাহলে তুল্য রোধ কত হবে, 1/Rp সমান 1/300 প্লাস 1/200 প্লাস 1/300। লসাগু আমি ধরে নিলাম 600, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে আবার 2, 7। তার মানে আরপি সমান দাঁড়াচ্ছে 600/7। তা আমাকে উত্তরটা বলো এখানে কত আসে। আরপি এর মানটা বসিয়ে আমাকে একটু জানাতে হবে এখানে কত আসতেছে। এটা আনসারটা দাঁড়াচ্ছে 85.714, 72 ধরতে পারে, 72 ধরবো না, 714 ওহমে ধরি। আচ্ছা, আরপি আসলো এটা। তার মানে তিনটি রোধ মিলে একটি রোধে পরিণত হলো, এবং তার মান হচ্ছে কত, 85.714 ওহম। এখানে কিন্তু আরেকটা রোধ ছিল, এটা আমি আঁকিনি, এটা ধরো এসে এখানে 150 ওহম। তার মানে 185, 150 এই তিনটা মিলে আবার তারা পরস্পর একটা সিরিজ সমবায় আছে। এই তিনটা মিলে যে তুল্য রোধ আর হবে আলটিমেটলি সেটা হচ্ছে তিনটার যোগফল, সামান্যভাবে যোগফল 250 আর 85, ঠিক আছে। অর্থাৎ 335.741 ওহম। এটা হচ্ছে মোট তুল্যরোধ, হ্যাঁ, আলটিমেট তুল্যরোধ। এটা আমরা একটু মনে রাখি, এটা আমাদের কাজে লাগবে, কারণ তড়িৎ প্রবাহ বের করতে হবে। তাহলে তড়িৎ প্রবাহ কেউ এখানেও কোনো অভ্যন্তরীণ রোধ দেয়নি, তাহলে তড়িৎ প্রবাহটা বের করি। I = E/R। এর মান 18, 18কে 7, 1, 4 দিয়ে যদি ভাগ দিই, ঠিক আছে। তো এটাকে আমরা 0.054 অ্যাম্পিয়ার বলি, ঠিক আছে। এখন আমাকে বের করতে বলেছে 300 ওহম এবং 50 ওহমের মধ্যে বিভব পতন। তার মানে আমার যে তড়িৎ প্রবাহটা, এখানে দেখো, এখানে যে তড়িৎ প্রবাহ আইটি গিয়েছে, আইটি এখানে গিয়ে সে আই আছে, কিন্তু এখানে গিয়ে তড়িৎ প্রবাহটা 3 ভাগে, I1, I2 অ্যান্ড I3 এই 3 ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। তো এখানে কারেন্ট ডিভাইডার হয়ে যাচ্ছে, কারেন্ট ডিভাইডেড হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো কারেন্ট ডিভাইডার রুলস আছে, তো কারেন্ট ডিভাইডেড যে হয়ে যাচ্ছে, আমরা সেই তড়িৎ প্রবাহগুলো দিয়ে সেই রোধকে গুণ দিলেই যথেষ্ট আমাদের জন্য, ঠিক আছে। এখন আমাদের আগে দেখতে হবে, যেহেতু একটু খেয়াল করলে দেখবে তড়িৎ প্রবাহটা এখানে গিয়ে 3 ভাগে ভাগ হয়েছে। একটা তারে 50 ওহম আর 300 ওহমের রোধ ছিল, 250 ওহমের রোধ ছিল। আরেকটি তারে শুধু 200 ওহমের রোধ ছিল, আরেকটি তারে আছে শুধু 300 ওহমের রোধ। তার মানে এই তার আর এই তারের বিভব পার্থক্য কিন্তু সেম, একটা বের করলেই হবে আমার, ঠিক আছে, 200। তার মানে এখন আমার দেখতে হবে এখানে এখানে আছে 300 ওহম রোধ। এখন আমার এই তড়িৎ প্রবাহকে এই পুরো অংশের তুল্য রোধ দিয়ে গুণ দিলে তাহলে এই অংশের বিভব পার্থক্য বের হয়ে যাবে, যেটা কিনা সমান্তরালে সেই বিভব পার্থক্যটা একই থাকে। সমান্তরালে সবসময় মনে থাকবা এই অংশটার জন্য বিভব পার্থক্য সেম হবে, এবং সেটা হবে I/RP, মানে শুধু এই অংশের তুল্য রোধ, যেটা ছিল আমার 85 দশমিক সামথিং, মানে 7, 1, 4, 0.05
0.0536, তার মানে 54 ইন্টু আরপি এর মান ছিল 85.714 ওহম, ঠিক আছে, এটা অ্যাম্পিয়ার, গুণ দিলে ভোল্টে আনসার আসবে 0.054 ইন্টু 85.714, 4.628, তার মানে আমি 4.63 ভোল্ট ধরতে পারি, এটাকে 4.63 ভোল্ট ধরতে পারি। তাহলে খুব সিম্পলি আমি যদি খেয়াল করি, এখানে তড়িৎ প্রবাহ যেটা I1 যাবে, এখানে যেটা I2 যাবে, এখানে যেটা I3 যাবে, সেটা বের করার জন্য শুধুমাত্র এই ভোল্টটাকে একবার এই দুইটার জন্য এই দুইটা যোগফল হচ্ছে 300 ওহম, 300 ওহম দিয়ে ভাগ দিলে I1 বের হয়ে যাবে, 200 ওহম দিয়ে ভাগ দিলে এই ভোল্টটাকে, কারণ তিনোটা তারের জন্যই বিভব পার্থক্য সমান, তাহলে এইটা দিয়ে ভাগ দিলে, এই 300 দিয়ে ভাগ দিলে I1 বের হয়ে যাবে, 200 দিয়ে ভাগ দিলে I2 বের হয়ে যাবে, এবং আবার 300 দিয়ে ভাগ দিলে I3 বের হয়ে যাবে। তাহলে আমরা আগে I1 বের করি। I1 সমান হচ্ছে, I1 যেহেতু I3 এর সমান হবে, কারণ দুটা তারেই 300 ওহম, এখানে দুটো মিলে 300 আর এখানে একলাই 300 আছে, তাহলে I1 I3 সমান হবে, এবং সেটার মান কত হবে আমরা দেখব। সেটার মান হবে এই ভোল্টেজটাকে আমরা ভাগ দেব 300 ওহম দিয়ে, 60 কে ভাগ দিব আমরা 300 ওহম দিয়ে, আনসার আসবে 0.0154 অ্যাম্পিয়ার এসে গেল। তাহলে আমার 200 ওহমটা দিয়ে ভাগ করার প্রয়োজন হচ্ছে না, কারণ আমার তড়িৎ প্রবাহ লাগতেছে শুধু I1 এবং I3, ঠিক আছে, আমার কিন্তু আর কোনো তড়িৎ প্রবাহ লাগছে না, কিন্তু চাইলে এটা তোমরা বের করতে পারো ভাগ দিয়ে। তাহলে এবার 50 ওহমকে আমরা যদি I1 দিয়ে গুণ দিই, সুতরাং 50 ওহম রোধের জন্য বিভব পতন আমরা নির্ণয় করব। তো 0.0154, এটাকে আমরা একবার 50 দিয়ে গুণ দিয়ে আনসার বলবো, আমাকে জানাও আনসারটা কত। আর 300 ওহম রোধের জন্য বিভব পতন, এই একই মানকে আমরা 300 দিয়ে গুণ করব, কারণ আমরা জানি বিভব পতন মানে হচ্ছে তড়িৎ প্রবাহ আর রোধের গুণফল। আমাকে জানো, দুইটা আনসারই জানো কেমন আসে, ঠিক আছে। তা এটা ছিল আমাদের পরবর্তী ম্যাথমেটিক্যাল প্রবলেম। এর পরবর্তী যে প্রশ্নটা আমরা একটু নেব সেটা হচ্ছে সলিনয়েড বা তাড়িৎচুম্বকের ক্ষেত্রে দেখা যায় এই যে এভাবে পেঁচানো একটা তারের কুণ্ডলীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ যাচ্ছে, এটা কোন দিকে যাবে এটা একটা ফ্যাক্ট, আর নর্থ পোল আর সাউথ পোলের মধ্যে একটা তার রাখা আছে, তার মধ্যে তড়িৎ প্রবাহ যাচ্ছে প্লাস থেকে মাইনাসের দিকে ধরে নিলাম, এই তারটার কি অবস্থা হবে আর এইখানে তড়িৎ প্রবাহের কি অবস্থা হবে। স্যার সবসময় মনে রাখবে, সলিনয়েডে যখন তড়িৎ প্রবাহ এটা আসলে কোন দিকে ঘুরতেছে সেটা হলো ফ্যাক্ট, ঠিক আছে, সবসময় মনে রাখবে তড়িৎ প্রবাহ, কারণ এই ধরো এই কুণ্ডলীটার মধ্যে তড়িৎ প্রবাহ যাচ্ছে, এখন যার সময় তোমাদের দিকে দেখাচ্ছি, ধরো কুণ্ডলীটা তোমার দিকে মুখ করে আছে, ঠিক আছে, তোমার দিকে মুখ করে আছে, তোমরা এখন দেখো তড়িৎ প্রবাহ যাওয়ার সময় ঘুরে ঘুরে যায় এটা এভাবে, তোমরা এখন কোন দিকে দেখতে পাচ্ছ তড়িৎ প্রবাহ কোন দিকে ঘুরছে, আমি আমার সাইড থেকে দেখতে পাচ্ছি এটা ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে, ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি এটা ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে। তাহলে এখানের মধ্যে আমরা দেখি এটা যেদিকে ঘড়ির কাঁটার, এই সূত্রটা মনে রাখবে, ঘড়ির কাঁটার দিকে যদি তড়িৎ প্রবাহ ঘূর্ণনের দিকে যদি ঘড়ির কাঁটার দিকে হয়, দিকে বানানে দেওয়া আছে, এটার জন্য হবে দক্ষিণ মেরু, আমি এভাবেই মনে রাখি। আর যদি ঘড়ির কাঁটার বিপরীতে হয় তাহলে এটি হবে উত্তর মেরু, ঘড়ির কাঁটার বিপরীতে যদি ঘোরে তাহলে সেটি হবে, সে প্রান্তের সৃষ্টি হবে উত্তর মেরু। এখন আমাকে স্টুডেন্টরা যে প্রশ্নটা দেখিয়েছে সে প্রশ্নে দেখাচ্ছে এ প্রান্ত আর বি প্রান্ত দুটা প্রান্ত আছে, এবং তার চিত্রানুযায়ী আমি যেটা বুঝতে পারছি, ঠিক আছে, এই এ প্রান্তে আর বি প্রান্ত যদি থাকে, এ প্রান্তে দেখতে পাচ্ছি তড়িৎ প্রবাহ এভাবে উঠছে এবং তড়িৎ প্রবাহ এভাবে ঘুরছে।
তো এটা ঘূর্ণনের দিক। ওই জায়গায় আমরা একটা কাল্পনিক যদি একটা তড়িৎ প্রবাহ চিন্তা করি, ঠিক আছে, তাহলে এটা ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে, তাহলে এ প্রান্তে সৃষ্টি হবে উত্তর মেরু আর বি প্রান্তে সৃষ্টি হবে দক্ষিণ মেরু। এ প্রান্তে যেতে সৃষ্টি হবে, অপর প্রান্তে তার বিপরীতে সৃষ্টি হবে, এটা একটা কথা। এবার আসি নর্থ পোল আর সাউথ পোলের মাঝখানে একটা তার তড়িৎ প্রবাহ হচ্ছে। এখানে কিভাবে তড়িৎ প্রবাহ আমরা মানে ক্রিয়াশীল বলের দিক কী হবে, তারটার কী অবস্থা হবে, সবসময় মনে রাখতে হবে, ঠিক আছে। এই ধরনের নর্থ পোল আর সাউথ পোলের মাঝখানে অসংখ্য বলরেখা থাকে স্যার, অসংখ্য বলরেখা থাকে। তার মাঝখানে যখন একটা তার, এটা হচ্ছে একটা তারের প্রস্থচ্ছেদ দেখেছি, মানে একটা তার এভাবে বোর্ডের সাথে লম্বভাবে একটা তার যাচ্ছে, ঠিক আছে। তখন যখন এর মধ্যে তড়িৎ প্রবাহ হয়, আমরা দেখেছি তড়িৎ প্রবাহের জন্য চৌম্বকীয় ক্রিয়া সৃষ্টি হয়, ঠিক আছে। এটা আবার ডান হস্ত নীতিতে বের করা যায়। তাহলে চিন্তা করো, এদিকে তড়িৎ প্রবাহ ঢুকছে, তড়িৎ প্রবাহ হাতের বাকি আঙ্গুলগুলো, বৃদ্ধাঙ্গুলি তড়িৎ প্রবাহ ধরো বোর্ডের দিকে ঢুকছে, এ বরাবর বৃদ্ধাঙ্গুলি দিলাম আর হাতের বাকি আঙ্গুলগুলো মুষ্টিবদ্ধ করলাম। তাহলে এইটা ঘূর্ণনের দিক কি হচ্ছে, এটা ঘূর্ণনের দিক হচ্ছে, চৌম্বক ক্ষেত্রটা ঘূর্ণনের দিক হচ্ছে ঘড়ির কাঁটার দিকে। এই ঘড়ির কাঁটার দিকের সাথে আগের যে ঘড়ির কাঁটার দিক জিনিসটা দেখেছি সেটা গোলানো যাবে না, সেটা হচ্ছে সলিনয়েডের মধ্যে তড়িৎ প্রবাহ কীভাবে ঘুরতেছে এটা। আর এটা তো একটা সিঙ্গেল তার, একটা সিঙ্গেল তারের মধ্যে কী পরিমাণ চৌম্বক ক্ষেত্র হচ্ছে সেটা। তাহলে এটা যেহেতু ঘড়ির কাঁটার দিকে সৃষ্টি হচ্ছে, খুবই স্বাভাবিক ব্যাপার। এই চৌম্বক ক্ষেত্র যারা এখানে যে ডটেড লাইন দিয়ে যে বলরেখাটা আঁকা আছে তারা প্রভাবিত হচ্ছে, এবং প্রভাবিত হয়ে কী ঘটনা করছে আমি একটু দেখাই। প্রভাবিত হয়ে দেখা যাচ্ছে বলরেখাগুলো বেঁকে যাচ্ছে, বলরেখাগুলো বেঁকে যাচ্ছে এবং বেঁকে গিয়ে এখানের মধ্যে যে চৌম্বক ক্ষেত্রটা আছে, কারণ আমরা জানি দুইটা বলরেখা কখনোই পরস্পরকে ছেদ করে না, তাহলে এই চৌম্বক ক্ষেত্রের উপর একটা প্রভাব সৃষ্টি করতেছে, এবং এটার কারণে দেখা যাচ্ছে হয় এই চৌম্বক ক্ষেত্রকে বলরেখাগুলো রাখতে চাচ্ছে না তাদের মধ্যে, কারণ তারা তখন স্থিতিস্থাপক রাবারের মতো আচরণ করবে। এবং আমরা জানি রাবারের উপর কোনো জিনিস চেপে রাখলে রাবার কিন্তু আবার আগের অবস্থায় চলে আসতে চাই ওই বলটাকে সরিয়ে দিয়ে। তাহলে এই রাবারের মতো টান টান হয়ে থাকা বলরেখাগুলো চাইবে এই তারটাকে ঠেলে বাইরে বের করে দিতে, হয় এদিকে না হলে এদিকে, হয় এদিকে না হলে এদিকে। তাহলে কোন দিকে লাফ দিয়ে বের হবে সেটা আমি কিভাবে বের করব, সেটা বের করার দিকটা শিখিয়ে দিচ্ছি। নর্থ পোল সাউথ পোল মাইনাস থেকে প্লাস এই পথে তড়িৎ প্রবাহ যাচ্ছে, এটা হচ্ছে ফ্লেমিংয়ের বাম হস্ত নীতি বলে, সবসময় মনে রাখতে হবে। তর্জনী বরাবর লিখে রাখো, তর্জনী বরাবর আমরা চৌম্বক ক্ষেত্রের দিকটাকে ধরবো, ঠিক আছে। তর্জনী বরাবর আমাদের যে বৃদ্ধাঙ্গুলি বরাবর যদি তড়িৎ প্রবাহের দিক ধরি, আর আমাদের যে মধ্যমা, ঠিক আছে, মধ্যমা বরাবর ক্রিয়াশীল বলের দিক ধরব। তর্জনী বরাবর চৌম্বক ক্ষেত্র, বৃদ্ধাঙ্গুলি বরাবর তড়িৎ প্রবাহের দিক, এবং এই বরাবর আঙ্গুলের যে মধ্যমা যে আঙ্গুলটি আছে, মধ্যমা বরাবর আমরা ধরব, মানে মধ্যমা মানে মাঝখানে যে আঙ্গুলটা, এই মধ্যমা বরাবর আমরা ধরব, মধ্যমা বরাবর আমরা বলের দিকটা ধরবো, মানে কোন দিকে লাফ দিচ্ছে সেটা। তাহলে আমি আমার আঙ্গুলটা বসাই, তাহলে দেখো এই আঙ্গুলটাকে সবসময় নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে মুখ করে রাখতে হবে, ঠিক আছে। আমি ধরো আঙ্গুল লিখে রাখলাম এখানে নর্থ পোল, আর এখানে লিখলাম সাউথ পোল। নর্থ পোল আর সাউথ পোলের দিকে মুখ করে, তাহলে দেখো এটা নর্থ পোল থেকে সাউথ পোল কিন্তু অলরেডি মুখ করে আছে। আর যদি উল্টা দিক হতো, আমার যাই হোক হাত ভেঙে হলো আঙ্গুলটা ঘুরাতে হতো আর কি, আচ্ছা যাই হোক। তাহলে এদিকে নর্থ পোল থেকে সাউথ পোল মুখ করে আছে। তড়িৎ প্রবাহের দিকটাও কিন্তু ঠিক আছে, তুমি চিন্তা করো আমার আঙ্গুল তড়িৎ প্রবাহটা কিন্তু এই বরাবরই হচ্ছে, ঠিক আছে। আচ্ছা আমি একটু ভুল দেখিয়েছি, এটা মনে হয় আমি একটু চিত্রটা আরেকবার একটু দেখি। আচ্ছা এটা প্লাস ছিল, সরি এটা প্লাস ছিল, এটা মাইনাস ছিল, তাহলে তড়িৎ প্রবাহ প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছে, তাহলে এই তড়িৎ প্রবাহের দিকটাও ঠিক আছে। তাহলে বলের দিক কী হবে, বোর্ড থেকে লম্বভাবে বাইরের দিকে, মানে বোর্ড থেকে লম্বভাবে এই যে আঙ্গুলটা বোর্ড থেকে লম্বভাবে কোন দিকে, বাইরের দিকে হবে, অর্থাৎ তারটি এই ক্ষেত্র থেকে বাইরের দিকে লাফ দিয়ে, মানে তুমি তো খাতায় আঁকবে, তাহলে খাতার সাথে লম্বভাবে বাইরের দিকে লাফ দিয়ে বের হয়ে আসতে চাইবে, এটাই হবে প্রশ্নটার উত্তর। পরবর্তী আরেকটা প্রশ্নের উত্তর দেওয়া আছে, প্রশ্ন জানতে চাওয়া হয়েছে। সে প্রশ্নটা হচ্ছে, পুকুরের মাছকে অস্তগামী সূর্য দেখতে হলে উলম্বের সাথে কত কোণে তাকাতে হবে। স্যার একটু খেয়াল করি, একটা অস্তগামী সূর্য সে যে আমাদের যে দিগন্ত রেখা সে অস্ত যায়, তাহলে দিগন্ত রেখার সাথে চিন্তা করলাম পানিটা একই সমতলে আছে, এবং দেখো আলোকরশ্মি এভাবে এসে এখানে তার আপতন কোণের মান 90 ডিগ্রি,
এবং সে একটা বেঁকে সে মাছের চোখে গিয়ে প্রবেশ করছে। এখানে এই এ বিন্দু ধরো মাছ আছে, তাহলে মাছটাও যদি সূর্যটাকে দেখতে চায় তাহলে তাকে কিন্তু ওই উলম্বের সাথে এই একই কোণে কিন্তু তাকাতে হবে, তাকেও একই কোণে, তার মানে সে যদি সূর্যটাকে দেখতে চায় এই আলোকরশ্মি তার চোখে এসে পড়তে হবে, তার মানে তাকে এই স্পেসিফিক এই থিটা অ্যাঙ্গেলে এসে তাকে তাকাতে হবে, থিটা অ্যাঙ্গেলের দিকে তাকে তাকাতে হবে। তাহলে থিটার মানটা কত আমার এখন বের করা দরকার। ঠিক আছে, তাহলে আমরা একটা জিনিস একটু খেয়াল করি, এটা হচ্ছে পানি। আলোকরশ্মি কোথা থেকে কোথায় আসতেছে? আলোকরশ্মি আসতেছে বায়ু থেকে পানিতে। তো বায়ু থেকে পানির জন্য ইটার মান আমাদের জানা আছে, বায়ু থেকে পানির জন্য ইটার মান হচ্ছে 1.33, এটাকে অনেকে 4/3ও বলে। তাহলে আমরা তো স্নেলের সূত্র অনুযায়ী এটাও জানি, আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুব হবে। এখানে আমার প্রতিসরণ কোণটা যদি সূর্য থেকে আলোকরশ্মি আসতেছে কল্পনা করি, তাহলে এখানে আর এর মান হচ্ছে থিটা, আর থিটা এক জিনিস, আর আই হচ্ছে 90 ডিগ্রি, and sin 90 মান 1। তাহলে sin থিটা সমান কি দাঁড়াচ্ছে? 1/a ইটা w, অর্থাৎ 1/1.33, অর্থাৎ উল্টায় গিয়ে সেটা হবে 3/4, অর্থাৎ সেটা হবে 0.75। তো এটাকে আবার সাইন ইনভার্স করি, শিফট সাইন ইনভার্স 0.75 দিয়ে বের করি, ক্যালকুলেটর শিফট আছে 48.59 ডিগ্রির মতো থিটার মান আসে। সাইন ইনভার্স করে আশা করি আমরা বের করতে জানি সবাই, 590, বা এটাকে 48 তোমার এখানে উত্তরটা দেওয়া আছে। আচ্ছা, পানির প্রতিসরণাঙ্ক 1.31 ধরেছে। আচ্ছা, 1.31 ধরলে আমরা 1.31 ধরে করি, 1.31 ধরে করলে তাহলে হয়তো এত সহজ হবে না, একটু হয়তো চেঞ্জ হবে। তাহলে আমরা দেখি 1/1.31, তো এটাকে সাইন ইনভার্স করলে আনসারটা আসে 49.76 ডিগ্রি। ঠিক আছে, আসলে এখানে 49.76 ডিগ্রি তোমার এখানের মধ্যে অপশনটাই নেই। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে যে স্টুডেন্ট যেই দিয়ে থাকো এখানের মধ্যে নিকটবর্তী আনসার দেখা যাচ্ছে একটা 50.3 ডিগ্রি। হ্যাঁ, তাহলে হয়তো 50.3 ডিগ্রি দাগাতে হবে, আমার সবচেয়ে কাছাকাছি উত্তর এটাই দেওয়া আছে, কিন্তু আমার ক্যালকুলেশনে আনসার আসছে 49.76 ডিগ্রি। সমস্যা নেই, আমরা এভাবে বের করতে পারবো, বাট বের করার প্রসেসটা এরকম, উলম্বের সাথে হলে এই অ্যাঙ্গেল, আর অনুভূমিকের সাথে যদি বলে তাহলে 90 থেকে আনসারটা বিয়োগ করতে হবে। এটা একটা গেল। এরপর আরেকটি ম্যাথমেটিক্যাল প্রবলেম, যদিও এটা আমাদের এই দুটো চ্যাপ্টার থেকে কোনোটা থেকে না, সেটা হচ্ছে আমাদের গতি যে চ্যাপ্টারটা আছে, গতি চ্যাপ্টারটা থেকে একটা প্রশ্ন করা হয়েছে যে 200 গ্রাম ভরের একটি বস্তুকে 50 মিটার পার সেকেন্ড বেগে উপরে ছোড়া হয়েছে, এবং একই সময়ে 100 মিটার উঁচু থেকে একটা বস্তুকে 100 মিটার উঁচু থেকে একটা বস্তুকে মুক্তভাবে পড়তে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো কিছুক্ষণ পরে বস্তু দুটি সংঘর্ষে লিপ্ত হয়ে একই সঙ্গে আটকে গেল এবং শেষে একত্রিত অবস্থায় ভূমিতে পৌঁছালো। তার মানে এখানে কোথাও তারা মিলিত হয়েছে এবং একসাথে ভূমিতে এসে পড়ছে। তো প্রশ্ন হচ্ছে, ভূমিতে পৌঁছাবার পূর্বে বস্তু দুটি কতক্ষণ গতিশীল ছিল এবং তার গাণিতিক ব্যাখ্যাটা দিতে বলছে আমাকে। তো ধরে নিই এটাকে 50 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করেছে, তো সংঘর্ষটা কত সময় পর হয়েছে এটা জানাটা খুব জরুরি। ঠিক আছে, তো ধরে নিয়ে পুরো হাইটটা হচ্ছে 100 মিটার, তাহলে ধরে নিই সে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় এসে মিলিত হলো, তার মানে এর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এইচ, আর এর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 100 - h। আচ্ছা, তাহলে এইচ উচ্চতা ওঠার জন্য এই 50 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষিপ্ত বস্তুর কি করতে হবে? তাকে ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার এই সমীকরণ দিয়ে আমরা এইচ ইজ ইকুয়াল টু লিখতে পারি। তো এখানে যদি আমরা একটু খেয়াল করি, হাফ জিটি স্কোয়ার ইউ হচ্ছে 50t মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার, ধরে নিই উভয় সংঘর্ষ হওয়ার জন্য টি সেকেন্ড সময় পরে সংঘর্ষটা হয়েছে, এটা প্রথমে লিখে নিতে হবে, ধরে টি সেকেন্ড পরে সংঘর্ষটা হয়েছে। আচ্ছা, এই যেটা, আর মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে সূত্র কি?
হাফ জিটি স্কোয়ার, অতিক্রান্ত দূরত্ব সমান হচ্ছে হাফ জিটি স্কোয়ার, মুক্ত বা পরন্ত বস্তুর জন্য সূত্র। এতদিনে তোমাদের জিনিসগুলো জানা হয়ে যাওয়ার কথা। হাফ জিটি স্কোয়ার মানটা তুমি এখানে বসাও, 50t মাইনাস 100 মাইনাস এইচ। হাফ জিটি স্কোয়ারের মানই হচ্ছে 100 মাইনাস এইচ। এই যে মানটা আমি সরাসরি এখানে ইনপুট দিতে পারবো। তাহলে দেখা যাচ্ছে এইচ সব কাটাকাটি যাওয়ার পর 50t সমান আসবে 100। একটু দেখো এই মাইনাসের কারণে এটা যদি তুলে দিই ব্র্যাকেটটা কী হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাচ্ছে না, তাহলে এইচ এইচ চলে যাচ্ছে। তাহলে টি ইজুকুলটা আছে 2 সেকেন্ড, তার মানে নিক্ষেপের 2 সেকেন্ড পরে তারা মিলিত হবে। নিক্ষেপের 2 সেকেন্ড পরে তারা মিলিত হচ্ছে। আচ্ছা, তাহলে সে সময় এইচ কত হবে, দেখি এইচ কত হবে সে সময়। সে মতে এইচ হচ্ছে ইউটি মানে 50t, 50 ইন্টু 2 মাইনাস হাফ অফ 9.8 টি স্কোয়ার, কত দাঁড়ায় 50 ইন্টু 2 মাইনাস হাফ অফ জি টি স্কোয়ার, 80.4, অনেক উচ্চতা, 80 মিটার উচ্চতায় উঠে গেছে। এখন ততক্ষণে এই বস্তুর বেগ কত আমার জানতে হবে। কেন জানতে হবে? কারণ দেখো এই বস্তুর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 100 মাইনাস এইচ, অর্থাৎ 100 মাইনাস আনসার, অর্থাৎ কিনে দাঁড়াচ্ছে 19.6। ঠিক আছে, আমার এখান থেকে 2 সেকেন্ড পরে এই বস্তুর বেগ কত হবে, এখান থেকে 2 সেকেন্ড পরে এই বস্তুর বেগ কত হবে, এটা আমার জানা দরকার। ঠিক আছে, তাহলে আমি এইচটাও জেনে রাখলাম। তাহলে আমার এই বস্তুর বেগ যদি বের করি, মানে 2 সেকেন্ড পরে এই বস্তুর বেগ কত সেটা আমরা বের করব। তাহলে ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, সূত্রটা সরাসরি বসাই দিই। ইউ এর মান হচ্ছে 50, জি এর মান হচ্ছে 9.8, টি হচ্ছে 2 সেকেন্ড। তাহলে কত দাঁড়ায় স্যার? তাহলে এখানে দাঁড়াচ্ছে 50 মাইনাস 9.8 ইন্টু 2, 30.4 মিটার পার সেকেন্ড। তাহলে এ যখন মিলিত হচ্ছে সেই মতো তার বেগ 30.4 মিটার পার সেকেন্ড। আর পরন্ত বস্তুটার শেষ বেগ ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি, এটা ভি প্রাইম ধরলাম আমরা, বা ভি, এটাকে V1 ধরি, এটাকে V2 ধরি, কারণ আমরা এখানে আবার ভরবেগের সংরক্ষণ সূত্রেও যাব। মুক্ত পরন্ত বস্তুর আদিবেগ 0 হয়, 9.8 ইন্টু 2, 19.6 মিটার পার সেকেন্ড। এখন সংঘর্ষের পরে তারা আটকে গেছে, এই কথাটা বলছে। তাহলে সংঘর্ষের পরে তারা যেহেতু আটকে গেছে, তাহলে সংঘর্ষের পর এই সূত্রটা কি তোমাদের মনে পড়ে? M1U1 প্লাস M2U2, এটা হচ্ছে সংঘর্ষের আগের আদিবেগ, সমান হচ্ছে M2V2 ইন্টু V, এটা হচ্ছে যে শেষ বেগ। ভিটা হচ্ছে তাদের কমন বেগ, এই ভি এর মানটা আমার বের করতে হবে। M1U1 প্লাস M2U2, M1 প্লাস M2। এখন একটু খেয়াল করো স্যার, এটা যেহেতু আমাদের 2 সেকেন্ড পরের বেগ, মানে 2 সেকেন্ড পরে তারা সংঘর্ষে লিপ্ত হচ্ছে এমন একটা অবস্থা, তার মানে সেই বেগগুলো হচ্ছে তাদের সেই মুহূর্তে সংঘর্ষের জন্য আদিবেগ। তাই এটা হবে U1 হবে এখানে V1, আর U2 হবে এই ক্ষেত্রে V2 হবে U2। বলছে অনুরূপ বস্তু, তার মানে দুটোটা বস্তুর ভর 200 গ্রাম। তাহলে 200 গ্রাম মান হচ্ছে 0.2, U1 এর মান হচ্ছে 30.4, যেটা V1 ছিল এখন সেটা U1 হয়ে যাবে। 30.4 এর জায়গায় কত আসতেছে? 19.6 ডিভাইডেড বাই 30। আচ্ছা হ্যাঁ, একটা ব্যাপার আছে এখানে, প্লাস মাইনাসের একটা ফ্যাক্ট আছে। তুমি ঊর্ধ্বমুখী একটা নিম্নমুখী একটা, ধরো ঊর্ধ্বমুখীটাকে আমি পজিটিভ ধরে নিলাম আর নিম্নমুখীটাকে নেগেটিভ ধরলাম, যে কোনো একটাকে পজিটিভ নেগেটিভ ধরা যাবে, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে আমি 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 আমার মতো করে ধরছি, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, কারণ এই বেগটা হচ্ছে নিচের দিকে আসছে, সেটাকে মাইনাস ধরেছি আমি। দুইটার বস্তুর বেগের দিক দুই দিক। তাহলে কত হয়? M1 M2, এটার যোগফল হচ্ছে 0.2 প্লাস 0.2, ভরের যোগফল। তাহলে কত হয়? 0.2 ইন্টু 30.4 মাইনাস 0.2 ইন্টু 19.6, যে আনসারটা আসে সেটাকে ভাগ দিতে হবে 2 ইন্টু 0.2, আনসার আসে 5.4 মিটার পার সেকেন্ড। তার মানে সব কিছু ভুলে দাও, সব কিছু করে একটা ক্যালকুলেশন আসছে, এটাই খেয়াল করো। তার মানে ভূমি থেকে
ভূমি থেকে 80 মিটার উচ্চতায় গিয়ে 80.4 মিটার উচ্চতায় গিয়ে তখনও তারা যখন একত্রিত বস্তুতে পরিণত হয়েছে, তাদের মধ্যেও তখনও ঊর্ধ্বমুখী একটা, কারণ আনসারটা প্লাস আসছে আমার, দেখো ঊর্ধ্বমুখী একটা 5.4 মিটার পার সেকেন্ড বেগ বাকি রয়ে গেছে। এই বেগটা যতক্ষণ শূন্য হবে না ততক্ষণ কিন্তু বস্তু উপরের দিকে উঠবে, তারপর নিচের দিকে পড়তে শুরু করবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে সেই সময় আমার 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 তাহলে এই ক্ষেত্রে আমি যদি দেখি যে তার কতক্ষণ সময় লাগতেছে, তার এখন আমরা সব কিছু ভুলে যাই, এখন নতুন করে আদি বেগ ধরবো, নতুন করে শেষ বেগ ধরবো। ধরি টি সময় পর্যন্ত সে উপর উঠতেছে, T1 সময় পর্যন্ত সে উপর উঠতেছে, তাহলে T1 সময় পর্যন্ত তার শেষ বেগ v, তার আদি বেগ u মান হচ্ছে এখানে 5.4 মাইনাস GT1, টাইম হচ্ছে T1। ইউ কত? ইউ হচ্ছে 5.4, জি এর মান হচ্ছে 9.8, T1 এর মান হচ্ছে জানি না, আমরা এটাই বের করবো, কিন্তু শেষ বেগ শূন্য, মানে সে কতক্ষণে গিয়ে থামছে সে টাইমটা আমরা বের করতে চাচ্ছি, সে টাইমটা আমরা বের করতে চাচ্ছি। তাহলে T1 এর মানটা কত আসবে? ঝটপট করে ফেলি, 5.4কে আমি 9.8 দিয়ে ভাগ দেবো। 5.4 ডিভাইডেড বাই 9.8, সে আরও 0.551 বা 55 সেকেন্ড পর্যন্ত সে এই বস্তু গতিশীল থাকবে, তারপর নিজের দিকে পড়া শুরু করবে। এটাই আমাদের করতে হবে। এবার নিচে পড়তে কতক্ষণ সময় লাগতেছে এটা দেখতে হবে, ঠিক আছে? এখন দেখো স্যার, 80 মিটার থেকে সে কিন্তু থেমে নাই, সে আর একটু উপরের দিকে উঠছে। এই এত সেকেন্ড যাওয়ার পরে সে কতটুকু উঠলো সেটা আমার কিন্তু দেখার বিষয়, সে দেখতে হবে কিন্তু সে আরও কতটুকু উঠছে। আগে তো 80 মিটার উঠছে, আরও কতটুকু উঠছে এটা একটু দেখি আমরা। তাহলে সেক্ষেত্রে এই চিজ করতে হবে ইউটি, এটা হচ্ছে ইউ, একইভাবে দেখো ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, একই সূত্র। ইউ হচ্ছে 5.4, টি এর মান হচ্ছে 0.55 মাইনাস হাফ 9.8, টি এর মান হচ্ছে 0.55 হোল স্কোয়ার। চিন্তা করো, অন্য ধরনের একটা অঙ্ক, বাচ্চা করেও অনেক ভালো লাগছে। সে আরও 1.48 মিটার উপর উঠবে, মানে আগে তো 80.4 মিটার উঠেছিলই, সেখানেই তারা সংঘর্ষে লিপ্ত হয়েছে। 1.49, যেটাকে আমরা 1.5ও বলতে পারি, আমার একটা সুবিধা হবে। আচ্ছা 1.49 রাখি, 1.49 মিটার উচ্চতায় আরও 1.49 উঠবে, তার মানে এখান থেকে আরও 1.49 উচ্চতায় উঠবে। তখন তাদের আলটিমেট উচ্চতা কত হবে? 80.4 যোগ 1.49, অর্থাৎ তখন তাদের মোট দূরত্ব আছে 80.4 যোগ 1.49, তার মোট উচ্চতা দাঁড়াচ্ছে তখন 81.89 মিটার। এবার সে মুক্তভাবে পড়ন্ত বস্তু সূত্র মেনে 81.89 মিটার থেকে মাটিতে পড়তে যতক্ষণ সময় লাগে সেটাই হবে আমাদের ওখান থেকে পড়তে মোট সময়। আবার সেই আনসারটার সাথে 0.55 যোগ করতে হবে। কেন? ঘটনাটা কি, নিচ থেকে তারা গেল, এখানে যুক্ত হলো, যুক্ত হওয়ার পরেও সে কিছু দূর উপর উঠেছে, তারপর মাটিতে পড়েছে। ওই কিছু দূর সংঘর্ষের পরে সে কিন্তু 0.55 সেকেন্ড পর্যন্ত উপরের দিকে উঠছিল, উঠে তার বেগ শূন্য হয়েছে, তারপর সে মাটিতে পড়ছে। তার মানে সে বর্তমানে 81.89 মিটার উচ্চতায় আছে, সেখান থেকে মাটিতে পড়ার জন্য প্রয়োজনীয় সময়টা তো বের করতেই হবে। সেটার পরে সংঘর্ষের পরে যতক্ষণ সময় পর্যন্ত সে উপরে উঠছিল সেটাও বের করে যোগ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা সাধারণত কি সূত্র ইউজ করি? মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে এইচ ইজ ইকুয়াল টু হাফ অফ জিটি স্কোয়ার। এইচটা বড় হাতে ধরে নিলাম আমি, বড় হাতের এইচ, হাফ জিটি স্কোয়ার, এই টিটা বড় হাত। তাহলে টি সমান দাঁড়াচ্ছে 2h বাই জি কে রুট করলে যা আসে তাই। আনসারটা আসে, সেটাকে আবার রুট করতে হবে। আনসার দাঁড়াচ্ছে 4.08, মানে 4.09, অ্যাকচুয়ালি 4.09 সেকেন্ড। হ্যাঁ, তাহলে মোট সময় যেটা দাঁড়াচ্ছে, মোট সময় ছোট টি আর বড় টির যোগফল। ছোট টি হচ্ছে সে সংঘর্ষের পরে কতক্ষণ উঠছে, আর বড় টি হচ্ছে উঠার পরে সে কতক্ষণ মাটিতে এসে পড়ছে।
আসলে নিচে থেকে যে বস্তুটাকে নিক্ষেপ করছি তার এত বেশি বেগ ছিল, সে উপর থেকে পরন্ত বস্তুটাকেও ঠেলে কিছুক্ষণ উপরের দিকে তুলে ফেলছে, তারপর তারা যৌথভাবে মাটিতে এসে পড়ছে কারণ তারা সংযুক্ত হয়ে গিয়েছিল। তো যাই হোক, এখানে আমরা ম্যাথটা মোটামুটি গুছিয়ে করার চেষ্টা করেছি স্যার, স্টেপ বাই স্টেপ ফলো করার চেষ্টা করেছি। তোমরা এটা দেখবে, এটা আসলে খুব গুরুত্বপূর্ণ ম্যাথমেটিক্যাল প্রবলেম, সবারই ম্যাথমেটিক্যাল প্রবলেমটা জানা উচিত। তো আশা করি তোমাদের ভালো লেগেছে ক্লাসটা। তোমরা কমেন্টে জানাবে কেমন লাগলো ক্লাস, আর এবং অবশ্যই তোমরা এই ম্যাথটা একটু ফলো করবে। এবং খুব ভালো হয় তোমরা আজকে যদি আমরা যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করেছি, একটা থেকে একটা বেশি ইম্পর্টেন্ট, সাবজেক্টিভ অবজেক্টিভ যে কোনো জায়গাগুলো আসতে পারে। তো খুবই ভালো হয় তোমরা যদি এই জিনিসগুলো আজকেই প্র্যাকটিস করে ফেলো। তাহলে তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ অল।